দেখুন, অনেকেই একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে ১৩ বছর পর আবার সেই ধর্ষণ কাণ্ড নিয়ে ছোট্ট ঘটনার তত্ত্ব ফিরে এলো নাকি। তার কারণ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মানস ভূঁইয়া আজকে বলেন যে ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সর্বনাশ, সামান্য ঘটনা হয়েছে তা নিয়ে হুল 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 হচ্ছে ইত্যাদি ইত্যাদি। পরে অবশ্য মানসবাবু ক্ল্যারিফিকেশন দেন যে তিনি কসবার কও বলেননি। তিনি কি বলেছিলেন, কোথায় বিতর্ক বাঁধল এবং তার উত্তর একদম পাশাপাশি আপনাদের সামনে রাখবো। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সর্বনাশ। কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটেই সেচমন্ত্রী মানস ভূঁইয়ার এই মন্তব্য ঘিরে এখন তোলপাড়, বিতর্কের ঝড়, তুঙ্গে সমালোচনা। মঙ্গলবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন মানস ভূঁইয়া। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সর্বনাশ। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে আরেক বিতর্কিত মন্তব্য করেন সেচমন্ত্রী। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুল 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 হচ্ছে। সেচমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয় বিরোধীরা। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে সামগ্রিকভাবে তৃণমূলকে বেঁধেন তারা। মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন। এখন পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে দক্ষিণ কলকাতা ল কলেজে পৌঁছে গেছে ছোট ঘটনা। তিনি যেটা বলেছেন এটা তৃণমূলের অবস্থান, তৃণমূল যেভাবে সমাজকে দেখে। যদিও মানস ভূঁইয়ার দাবি কসবা কাণ্ডের সঙ্গে তার বক্তব্যের কোনো সম্পর্ক নেই। কসবার ঘটনা কোনখানে বললাম, কসবার ক উচ্চারণ করি। আমি কসবা নিয়ে কন্ডেম করছি স্ট্রংলি। কসবা কাণ্ডে বিতর্কে জড়িয়েছেন আরেক তৃণমূল বিধায়ক অশোক দেব। তার প্রশ্রয়ে মনোজিৎ মিশ্রর যাবতীয় বারবারন্ত বলে অভিযোগ উঠেছে। এমনকি কলেজের অস্থায়ী কর্মীর চাকরিটিও মনোজিৎকে অশোক দেবী পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। যদিও এত কিছুর পরও কোনো কিছুর মধ্যেই দোষ দেখছেন না বজবজের তৃণমূল বিধায়ক। যারা ছাত্ররা যে করি আমাদের দলে, তারা কি কাজ করবে না? তারা কি বেকার থাকবে? এরকম কাজ পেলে আপত্তি কোথায়? আজকে সরকার আমাদের আছে, আমাদের পার্মানেন্ট চাকরি কেউ দিচ্ছে না। কিন্তু স্থায়ী হোক বা অস্থায়ী, কোন দল ক্ষমতায় আছে মানে তো আর তার নিজের কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার অধিকার জন্মাতে পারে না। পাল্টা কটাক্ষ বিরোধীদের। উনি এতদিন ধরে এদের ইন্ডালজেন্স দিয়েছেন কেন? ভাইপোকে খুশি করতে হবে, তাই ভাইপো গ্যাংয়ের সঙ্গে থাকতে হবে, নইলে বজবজে আমার টিকিটটা হবে না। এই বয়স্ক লোকগুলোরও আজকে অধঃপতন এই জায়গায় ঘটেছে। স্বাভাবিকভাবে অশোক দেবরা এই পাপের ভাগী, এবং এখন তো মারাত্মক অভিযোগ উঠছে 2 লক্ষ টাকা করে অ্যাডমিশনে নিত। তো অশোক দেবও ভাগ পেয়েছেন। উনি কার জন্য তুলেছেন? ভাইপোর কাছে পাঠানোর জন্য। যেমন মোটা পার্থ টাকা তুলে, মানিক ভট্টাচার্য টাকা তুলে ভাইপোর কাছে ব্যাগ ভর্তি টাকা দিয়েছেন। ছবি দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি প্রমাণ করতে চান, তাহলে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে মেহুল চোকসির সাথে কাদের ছবি, নীরব মোদীর সাথে কাদের ছবি। শুভেন্দু অধিকারী যেটা প্রমাণ করতে চাইছেন ডেসপারেটলি, বাংলার মানুষ বুঝে গিয়েছে আসলে যাদের কাছে রাজনৈতিকভাবে বলবার মতো কিছু নেই। এই ঘটনায় পার্থক্যটা এখানেই। বাংলার পুলিশ, বেঙ্গল প্রশাসন 12 ঘন্টার মধ্যে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। হোয়ারএজ আইআইটি বিএইচইউর যারা ধর্ষক, যাদের সাথে নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথের ছবি ছিল, 22 দিন উত্তরপ্রদেশের সরকার তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টটুকু পর্যন্ত জারি করেনি, এফআইআর করা তো দূরের কথা। সব মিলিয়ে কসবা কাণ্ডে শাসকের অস্বস্তি দিনে দিনে বাড়ছে। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একবারও আমরা এই প্রশ্ন তুলছি না যে 2016 সালের 27শে মার্চ সম্ভবত যে তৃণমূল কর্মী জয়দেব জানা তিনি খুন হন এবং তারপর মানস ভূঁইয়া তখন কংগ্রেসে, মানস ভূঁইয়া সহ 23 জনের বিরুদ্ধে খুনের মামলা হয়। তারপর সেইটা ছোট ঘটনা কিনা, তার পরিপ্রেক্ষিত কি, আমরা সে প্রশ্ন তুলছি না। কিন্তু মানসদা স্বস্তি দিয়েছেন যে এইটাকে তিনি বলছেন কসবাকে অন্তত ছোট ঘটনা বলছেন না। আর মুশকিলটা হলো সাজানো ঘটনা বা ছোট ঘটনা বললে এই যে ধারাবাহিক আতঙ্কের ছবিটা, এবং শুধুমাত্র ছাত্রীদের নয়, আমি বারবার বলছি ছাত্ররাও একই রকমভাবে অধ্যক্ষ অবধি ভিকটিম হচ্ছেন। অধ্যক্ষকে কলেজে যেতে দ্বিধাবোধ হচ্ছে যে আজকে কি অপমান করবেন। তার স্ত্রী, তিনি প্রয়াত, তার স্ত্রী বলছেন নারকীয় অত্যাচার করেছে মনোজিৎ মিশ্র স্বয়ং অধ্যক্ষকে, যার হাতে পঠন পাঠনের কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত দায়ভার। আমার পরের বক্তা অধ্যাপক, এবং আমি নিশ্চিত যে তিনি, আমি জানি না অবশ্য বিশ্বাস করছেন কি না, যে এত বড় ঘটনা এতদিন ধরে ঘটেছে, এতগুলো ঘটনা, কিন্তু পুলিশ জানতো না, দল জানতো না, বা শিক্ষা দপ্তর জানতো না। এটা বিশ্বাসযোগ্য দেবনারায়ণ দা?
নবারুণ ভট্টাচার্যের সেই চড়াই কবিতাটা মদ না খেলেও স্ট্রোক না হলেও আমার পা টলে যায়, ভূমিকম্প উঠে আসে বুকে আর মাথায়। সুকান্তের কবিতায় বলি, কখনো হিংস্র নিবিড় শোকে, দাঁতেও নখে জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে। এত মারাত্মক আমিও দুটো মেয়ের বাবা, সুতরাং আজকে যে ঘটনাগুলো আপনারা দেখালেন, কন্ডেম কেন, একে অনেক আগেই অন্তত 20 বছরের জেল দেওয়া উচিত ছিল। তবে আমার একটা সাবমিশন আছে, শেক্সপিয়ারের দ্য রেপ অফ লুক্রেসির একটা কবিতায় বলা আছে, নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাব ইম্পিউরিটি ডাথ নট পলিউট। কোনো পরিপক্কতা বা উৎকর্ষতা এত চরম নয়, কিছু অপরিপক্কতা ও অবিশুদ্ধতা ঘটবে না। একটা বড় রাষ্ট্রে, বড় রাজ্যে এই কিছু কিছু ঘটনা ঘটে এবং সেগুলো ঘটে। দেবনারায়ণ, আপনার মনে হয় না যে রায়গঞ্জের ঘটনায় যদি ছোট ঘটনা না বলা হতো? আমি ছোট ঘটনা না, আপনি বলেননি, রাজ্যের মধ্যে আপনি বলেননি, আপনি বলেছেন কোথায় বললাম, এবং এর সঙ্গে অন্য লোকও জড়িত। আপনি যে বলছেন পার পেয়ে যাচ্ছে, তৃণমূল কিছু জানে না, কিছু লোক তো জড়িত এবং তার নেতৃত্বও জড়িত। সুতরাং আমি যে কথাটা বলছি, এই অংশ কিছু কিছু জিনিস ঘটে, কিন্তু আমার একটা সাবমিশন এইখানেই তো আপত্তি যে কিছু কিছু ঘটনা ছোট ছোট ছেলে মেয়েরা করে ফেলে। এটাও সত্য। এই তৃণমূলের আমলে রাজনীতি করতে পেরেছিল এই মমতা ব্যানার্জির আমলে, এবং এটা করতে পেরেছিলেন ওই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি দুর্ঘটনায় মারা গেছেন, তারপরে সময় ফিরে এলো। মানে এই মমতা ব্যানার্জি কিছু পারেনি তা না, তিনি মারা যাওয়ার পর সমস্যাটা আরো বেড়েছে, তিনি পেরেছিলেন। সরকার সংবেদনশীল নয় না, তারপরে ঘটনাগুলো বেড়েছে, এটা ঠিকই, কিন্তু তিনি যখন ছিলেন যেইভাবে হোক না কেন এই সরকার তাকে রাজনীতি করতো। এই সরকার, তাহলে এই সরকারটা আমাদের চাকরি দিয়ে দিল। তার পরবর্তীকাল আমি যে কথাটা বলছি, আমি তো প্রথমে স্বীকার করলাম কিছু অংশ তো জড়িত। আপনি যাকে মমতা ব্যানার্জির কথা পেরেছিল, তিনি পেরেছিলেন এবং তিনি যতদিন ছিলেন যেভাবে কন্ট্রোল করেছিল এবং কোনো কিছু মানেননি। আজকে যদি সরকার সমর্থন না করতো ওকে রাজনীতি করতে, তারপরে ঘটনাগুলো, তারপরে কি সরকার সমর্থন তুলে নিল? সরকার এ পর্যন্ত আসল জায়গায় যায়নি। আমি যে কথাটা বলবো, কিছু কিছু লোক তো সমর্থন করেছে, কিন্তু আসল জায়গায় গেলে আজকে মমতা ব্যানার্জি যেভাবে প্রশাসনকে বলেছে, আজকে সলিল বাবু তো পরে এটা নয় তো যে সরকার বুঝলো রাষ্ট্রীয় করে ভুল হয়েছে বলে আবার ফিরিয়ে নিল। সংবেদনশীল নিশ্চয়ই, তার পরবর্তীকালে এই জিনিসটাকে জায়গা পর্যন্ত যায়নি, সেভাবে হ্যান্ডেল করতে পারেনি, নিঃসন্দেহে ব্যর্থতা, সেটাকে আমি স্বীকার করে নিচ্ছি। এটা নিয়ে কিন্তু এই সরকার এটাকে কিছুই কন্ট্রোল করেনি, একটা সময় কন্ট্রোল হয়েছিল এবং তিনি এই ওয়েব কুপার একজন প্রাক্তন সেক্রেটারি পর্যন্ত ছিলেন। সুতরাং আজকে পরবর্তীকালে ঘটনাগুলো বেড়েছে এবং সেটা কন্ট্রোল হয়নি, কারণ ওই উপরের জায়গায় যায়নি, মাঝখান দিয়ে একটা ধরনের যোগ সুযোগ হয়েছে এবং সেটা অন্যায়। এবং আমি বলবো এই ধরনের জিনিসকে মুখ্যমন্ত্রী কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত। দাদা, আপনি আমার একটা কথা বলুন তো, আপনি বলছেন ওপরের জায়গায় যায়নি, একটা কলেজের একটি ছাত্র কি করেছে ওপরের জায়গায় যেতে হবে কেন? সে পুলিশকে পেটাচ্ছে, ছুরি মারছে, তো পুলিশ তাকে ধরবে না, পুলিশ ওপরের জায়গায়, মানে সব, মানে আমি বলছি সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয়টা কোন ওপরের জায়গায় যাওয়ার কথা আপনি বলছেন? কোন উপরে যাবে? আপনি বলছেন যে আজকে যে জিনিসটা মমতা ব্যানার্জির কাছে, আপনি বলছেন যে ওপরের জায়গায় গেছে বলে রাস্ট্রিকেট করা হয়েছে, আর পরের তার দুষ্কর্মগুলো ওপরের জায়গায় যায়নি। তারপরে তো উনি তো অত জানেননি, জিনিসটা উনি হ্যান্ডেল করতে পেরেছিলেন এই সরকারের আমলে, সমস্ত কিছু এই সরকারের দোষ কেন? কিন্তু তার কিন্তু আমার আরেকটা সাবমিশন আছে। আজকে তরুণ বলল যে পশ্চিমবঙ্গে একদিনে কটা রেপ হয়, উত্তরপ্রদেশের কথা মডেল এই বাংলায় চালু করতে হবে। সুরেন্দ্র বলল উত্তরপ্রদেশে 13টা করে ধর্ষণ হয় প্রতিদিনে, প্রায় 5000 উত্তরপ্রদেশ নিয়ে তো অনুষ্ঠান নয়। উত্তরপ্রদেশের দিনে 13টা করে ধর্ষণ হয়, সুতরাং বাংলা যতক্ষণ পর্যন্ত দিনে 12টা করে ধর্ষণ হচ্ছে ততদিন এদের লজ্জা হবে না। আমি একটা কথা বলছি, শুনুন কথাটা শুনে নিন। আমি বলছি কি, কেন এরকম করছেন, এবার আপনিও বলবেন, তখন আমি এরকম করবো। আমি বলছি এদের অপকর্মগুলো উপরে পৌঁছচ্ছে না। হ্যাঁ, তাই হলে তাই। আমি বলছি এদের অপকর্মগুলো উপর অব্দি পৌঁছচ্ছে না, কিন্তু অপকর্মগুলো করছে যারা, তারা কি সুন্দর উপর অব্দি পৌঁছে যাচ্ছে। অভিযোগ থেকে শুরু করে প্রত্যেকটা ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি
দিদি বললে তুমি আমাকে কি বলছো? আমিও বলবো, কিন্তু করবেন না। আমি বলছি কি যে সুমনদা, একটা কলেজ থেকে একটা ছেলেকে অপকর্মের জন্য তাড়ানো হলো প্রথমে, তারপরে বছরের পর বছর তার কাগজে দেখছি 2014 সালে আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ বাঁশ দিয়ে এক যুবককে খুনের চেষ্টা, 17 সালে ল কলেজের এক ছাত্রকে মারধর, অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ, 18 সালে কালীঘাটে ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি, অস্ত্র আইনে মামলা, 22 সালে হরিদেবপুর থানা এলাকায় একটা মহিলা শ্লীলতাহানি একজন মহিলার মারধরের অভিযুক্ত, কলেজের বিরোধী গোষ্ঠীর ছাত্রকে মারধরের অভিযোগ, 2024 সালে 24 বছরের এক যুবককে মারধর, টালিগঞ্জ থানায় মামলা, অস্ত্র আইন, শ্লীলতাহানির মতো কেসে 1 ঘন্টা কোনো থানায় কাটাতে হয়নি। তারপরে তাকে আবার ফিরিয়ে এনে প্রথমে সেই কলেজের নেতা বানানো হলো, তারপরে সেই কলেজের স্টাফ বানানো হলো। আমি বলছি এরপরে এদের কোনো দোষ নেই, এরা কোনো শাস্তি পাবে না, এদের কোনো বিচার হবে না। না না, করাপশন তো পুলিশের একটা অংশ রয়েছে। আমি তো বলছি না, এই কথাটা বলো না, ওরাও স্বার্থের জন্য বলছেন যে পুলিশের একটা অংশ দুর্নীতিগ্রস্ত আর শাসক দল মানে রাজনীতির পাটটা ধোয়া তুলসী পাতা, তাই বলছেন কি দেবনারায়ণ দা? আমি বলছি, আপনি বলছেন পুলিশের একটা অংশ দুর্নীতিগ্রস্ত, অবশ্যই রাজনীতির অংশটা ধোয়া তুলসী পাতা, অবশ্যই দুর্নীতিগ্রস্ত। আমি তো প্রথমে কি বললাম, একটা অংশ রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, কিন্তু আমি বলছি 10টা ফৌজদারি মামলায় অভিযুক্ত একজন কলেজের অস্থায়ী চাকরিটা পাবে কেন, আরেকটা যোগ্য ছেলে কেন পাবে না? তো বললাম একটা দুর্নীতি, একটা অংশ দুর্নীতিগ্রস্ত, রাজনীতি তো আজকে এই মামলা কোর্টে উঠেছিল, কোর্টে না, আর প্রশ্ন উত্তর শেষ, এরপর আমি শটান এরপর দেখাবো আজকে কোর্টে কি হলো। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। ঘটনাক্রম থেকে বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল। এই সওয়ালে ভর করে মনোজিৎ মিশ্র সহ কসবা গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার ধৃত 4 জনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। তিনি এদিন আদালতে বলেন, অভিযোগকারিনীর যে বয়ান তার সঙ্গে ইলেকট্রনিক এভিডেন্স অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইলের ভিডিও মিলে যাচ্ছে। অভিযুক্তদের ফের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি অপরাধের বিভৎসতা বোঝাতে সরকারি আইনজীবী আদালতে বলেন, অভিযোগকারিনী জানিয়েছেন প্রথমে তার উপর 1 দফা নির্যাতন চালানো হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে ইনহেলার কিনে তাকে দিয়ে সুস্থ করে ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল। ইতিমধ্যে সেই ইনহেলারের বিলও এবিপি আনন্দর হাতে এসেছে। সোমবারই তা দেখিয়েছি আমরা। এবার আদালতেও সেই প্রসঙ্গ তুললেন সরকারি আইনজীবী। যে অসুস্থ নির্যাতিতরা যখন শ্বাস নিতে পারছে না, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে সাবসিকুয়েন্টলি তাকে আরো বেশি অত্যাচার আমি করতে পারবো, যেটা ফ্যাক্ট, এটাই বলেছি। ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের আইনজীবী জামিনের আবেদন করেননি, তবে তিনি আদালতে বলেন এটা একটা ষড়যন্ত্র, তবে আমরা তদন্তে সহযোগিতা করতে চাই। যা যা অভিযোগে লেখা ছিল সেগুলো সব পুলিশের যা তথ্য প্রমাণ যা পাওয়া গেছে এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজের সাথে মিলছে। ইনহেলার আনতে বলেছিল, সেই টাইমও একেবারে সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাচ্ছে। যেইটা আপনাদের সঙ্গে কিছুটা মিলতে পারে পুলিশ প্রসিকিউশন থেকে সেটা বলছে, কিন্তু যেইটা মনোজিতের ফেভারে যেতে পারে সেটা প্রসিকিউশন আনছে না। সব পক্ষে সওয়াল জবাব শুনে ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদকে 8ই জুলাই অবধি এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃত 4 জনকে আদালতে পেশ করার আগে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখায় আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। অভিযুক্তদের তরফে যাতে আলিপুর আদালতে কোনো আইনজীবী সওয়াল না করেন তার জন্য 2টি বার কাউন্সিলের কাছে লিখিত আবেদন জানায় বিজেপির লিগ্যাল সেল। যিনি অভিযুক্ত তিনি আমাদের উকিল সমাজের একজন, কিন্তু আমাদের সমাজে এরকম একজন রেপিস্ট থাকবে, আর একজন ছাত্রী যিনি পড়তে গেছেন, যিনি আগামী দিনে কোর্টে আসবেন, যিনি মানুষের পাশে দাঁড়াবেন, তাকে রেপ করলো। সুতরাং তাই জন্য আমরা চাই এই রেপিস্টের হয়ে কেউ যেন জামিনের আবেদন না করে। আলিপুর আদালতের পুলিশ লকআপের সামনেও বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। এই প্রেক্ষাপটে ধৃত 4 জনকে সশরীরে আদালতে পেশ করা হয়নি, আলিপুর থানা থেকে ভার্চুয়ালি পেশ করা হয়। সূত্রের খবর, কসবার এই গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছেন আইন কলেজের 16 জন পড়ুয়া। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয়। তাদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। ওই 16 জন পড়ুয়াকে নোটিশ পাঠানো হয়েছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল, অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মনোজিতের কল ডিটেলস দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার রাত থেকে পরের দিন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল।
পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসবো। সুদীপ্ত, এর পরের প্রতিবেদন আমি আজকে কলকাতা হাইকোর্টে এজলাসে 3টে এজলাসে যা হলো নিয়োগ দুর্নীতি নিয়ে তা নিয়ে বলবো, কিন্তু তার আগে তোমার কাছে জানতে চাইবো এই যে মনোজিৎ মিশ্রের নিয়োগ নিয়ে এত কথা হচ্ছে, ধরো কলেজে একটা বা দুটো বা 3টে অস্থায়ী পদের একটা প্রভিশন হলো, এবার গভর্নিং বডি একজনকে সুপারিশ করলো, সে একটা পদ পেয়ে গেল, মানে এছাড়া কি কোনো বিজ্ঞাপন দেয়া কোনো এর কোনো ব্যাপার থাকে না? কিভাবে এই নিয়োগগুলো হয়? অস্থায়ী পদ মানে যাকে খুশি আমি ঢুকিয়ে দেবো? দেখুন, প্রথমেই বলি সাউথ ক্যালকাটা ল কলেজ কিন্তু একটা গভর্নমেন্ট এডেড কলেজ, এটা কোনো প্রাইভেট কলেজ না। ইভেন প্রাইভেট কলেজেও দেখবেন যখন কোনো নিয়োগ হয় একটা বিজ্ঞপ্তি বেরোয়, যারা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এলিজেবল তারা গিয়ে আবেদন করে। এটা একটা সরকারি মদতপুষ্ট কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ। এইখানে যে কোনো এমপ্লয়, এটা তো কোনো কারুর টাকা না, এই যে একজন কন্ট্রাকচুয়ালকে রাখছে সেটা 1 দিনের জন্য রাখুক কি 30 দিনের জন্য রাখুক কি 45 দিনের জন্য রাখুক, এর জন্য একটা বিজ্ঞপ্তি দিতে হবে যাতে করে যারা যারা ওই পদের জন্য যোগ্য সবাই আবেদন করতে পারবে এবং সেই আবেদনের ভিত্তিতে যোগ্যতার নিরিখে কাউকে একজনকে চাকরি দেওয়া হবে। এই যে আমরা বলছি না নিয়োগ দুর্নীতি, এইটাও কিন্তু একটা নিয়োগ দুর্নীতি, যে আমি কলেজে কলেজে স্কুলে স্কুলে যে তৃণমূল করছে তাকে ডেকে এনে, সব তৃণমূল না, ফেভারিট তৃণমূলকে ডেকে এনে আমি কলেজে বসিয়ে দিয়ে, এটা কিন্তু পাবলিকের টাকা থেকে তাকে মাইনে দেওয়া হচ্ছে, যদিও এটা একটা সরকারি স্কুল। এর বিজ্ঞপ্তি হলো না কেন? এতেই বোঝা যাচ্ছে যে উনি কত বড় একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন না হলে দিনের পর দিন এইরমভাবে এক্সটেনশনও হয়ে যাচ্ছে এবং কেউ কোথাও একটা অভিযোগও করছে না। আজকে একটা সরকারি কলেজে আমি একজনকে নিয়োগ করছি কন্ট্রাকচুয়াল, যদিও সরকারি বিজ্ঞপ্তি আছে, আপনাকে আমি দেখিয়ে দেব যে কোনো 2010 সালের পরে কোনো স্তরে কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না। এই বিজ্ঞপ্তি থাকার পরেও একজন কন্ট্রাকচুয়ালকে নিয়োগ করা হচ্ছে, তাও কোনো বিজ্ঞপ্তি ছাড়া। আর মাইনে কোথা থেকে দেওয়া হচ্ছে? আমার আপনার করের টাকা থেকেই কিন্তু এই মাইনেটা দেওয়া হচ্ছে। শুধু তো আমি বাড়তি সময় দেবো, তোমায় একবার থামালাম তার কারণ দর্শকদের আমি একটা নোটিশ দেখাতে চাই। এটাও সাউথ ক্যালকাটা ল কলেজের 13/8/2024। সেখানে আমি জানি না, এটা 45 দিন অন্তর যার কন্ট্রাক্ট রিনিউ হয় দিনে 500 টাকা পায়, তার নামে নোটিশ পড়ছে যে সমস্ত সেমেস্টারের যারা স্টুডেন্ট আছে তারা যদি কোনো কোয়ারি থাকে, সেটা স্টুডেন্টস ডিল কে করছে, 1 নম্বর নামটা, আমি 2 নম্বর নামটা ইচ্ছে করেই ডাকছি, মিস্টার মনোজিৎ মিশ্র, অফিস স্টাফ, এবং তার ফোন নাম্বার দিয়ে। আমি খুব পরিষ্কার জিজ্ঞেস করছি যে কোনো শিক্ষক বা অধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপাল, তারা তো ছাত্রছাত্রীদের কোয়ারির জবাব দেবে। আমি একজন নোটিশ বোর্ডে করে দিচ্ছি যে সমস্ত কোয়ারি আমি মনোজিৎ মিশ্র, তার মোবাইল নাম্বার, তার কাছ থেকে জানতে হবে। দেখুন, আমরা যখন কলেজে পড়েছি আমাদের কাছে একটা নোটিশ থাকতো যে কলেজের মাইনে সংক্রান্ত ওই জাতীয় কোনো অসুবিধা হলে আপনারা গিয়ে অফিসে কথা বলবেন, আর এর বাইরে পরীক্ষা রিলেটেড, পড়াশোনা রিলেটেড সমস্ত নয় আপনার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা কলেজের প্রিন্সিপাল। এই ক্ষেত্রে এই যে সেমিস্টার কিভাবে হবে বা সেমিস্টার কোনো প্রবলেম, আমি একজন ছাত্র বা একজন কলেজের অফিস স্টাফকে কেন জিজ্ঞেস করব? কেন আমি আমার ভাইস প্রিন্সিপাল বা আমার সাবজেক্টের যে ডিপার্টমেন্টাল হেড বা অন্য কোনো শিক্ষক তাকে কেন জিজ্ঞেস করব না? এই যে সেমিস্টারে জিজ্ঞেস করার আরেকটা বড় দুর্নীতি আপনি বলবেন যে আমি কোশ্চেনটা পরীক্ষার আগে কিভাবে পাবো, মনোজিৎকে জিজ্ঞেস করলে মনোজিৎ উত্তরটা দেবে। আমি পিকনিকে গেলে যোগাযোগ করতে হবে 1 নম্বর মনোজিতের সঙ্গে, আমি পরীক্ষা সংক্রান্ত তথ্য দরকার হলে 1 নম্বর মনোজিতের সঙ্গে। এখানে আমি আরেকটা কথা বলবো সুমনদা, এই যে কলেজ থেকে ধরুন পিকনিকে নিয়ে যাচ্ছে, দায়িত্ব কার? আজকে ওখানে গিয়ে ধরুন কোনো ছেলে বা মেয়ের কোনো একটা কিছু হলো, দায়িত্ব তো কলেজের। আজকে কলেজ যদি দায়িত্ব নেয়, দায়িত্ব দেওয়া উচিত কাকে? যে একজন পার্মানেন্ট স্টাফ, যার রেসপন্সিবিলিটি কলেজ নিতে পারবে। আজকে এই মনোজিৎকে দায়িত্ব দিচ্ছে, মনোজিতের স্ট্যাটাস কি? একটা ধরুন উনি 45 ডে অবধি কাজ করবেন, 46 ডেতে যদি পিকনিকে যায়, উনি কলেজের স্টাফ না? হয়তো এক্সটেনশন করে দেবে, কিন্তু সেই ঘটনা হলে কলেজের কোন শিক্ষক বলবে যে আমি রেসপন্সিবল? আরেকটা বিষয় আপনাকে আমি বলছি, এই যে দেখুন মনোজিৎ মিশ্র, এটা সাউথ ক্যালকাটা ল কলেজ, হয়তো অনেকেই জানেন এটা একটা মর্নিং কলেজ। কলেজ শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টায় একজন অস্থায়ী কর্মচারী কি করে কলেজের মধ্যে
থাকছে কর্তৃপক্ষর পারমিশন ছাড়া। আর যদি কর্তৃপক্ষ পারমিশন দেয়, উনি কে এমন যে এর পরেও উনি এই কলেজে থেকে যাচ্ছেন একজন অস্থায়ী স্টাফ হয়ে, কোনো পারমিশন ছাড়া? তাতেই বোঝা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ এখানে কতটাভাবে ইনভলভ। আর আপনার প্রতিবেদন আমি প্রথমেই দেখলাম যে আরটিআই করা হয়েছিল, গভর্নিং বডি ডিসিশন নিয়ে বলেছে না আরটিআইয়ের উত্তর দেওয়া যাবে না। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলছে দিতে হবে, এর জন্য আবার গভর্নিং বডির পারমিশন নিতে হবে, কারণ ইনফরমেশনটা ছিল মনোজিতের এগেনস্টে। তাহলেই বুঝতে পারছেন যে এখন সবাই গা ডাকছে যে না মনোজিৎ মিশ্রকে আমি চিনি না, মনোজিৎ মিশ্রকে জানি না, উনি কতটা ইনফ্লুয়েন্সিয়াল। আপনি যদি ঘটনাক্রম দেখেন বুঝে যাবেন কতটা। একদম সুদীপ্ত, তোমার আগের প্রশ্নের জবাব আমার কাছে আছে। কালকে যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা জানেন আমি দেখিয়েছি যে 1:30টার সময়, অর্থাৎ কলেজ শেষ হওয়ার পর সবাইকে কলেজ প্রেমিসেস ছাড়তে হবে। এই সিদ্ধান্ত যখন কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়, নোটিশ জারি হয়, তার বিরুদ্ধে প্রায় হিংস্র আন্দোলনে নেমেছিল এই মনোজিৎ মিশ্র। সেটা কভার হয়েছিল এবং এমন পর্যায়ে পৌঁছয় যে এবিপি আনন্দর টিম গিয়ে কভার করে। কালকে সেই বিষয়ে মনোজিৎ মিশ্র কি বলেছিল সেই ইন্টারভিউ দেখিয়েছি। আমি বলছি আমার দুটো জিনিস বলার, একটা হলো যে দেখুন মাথা যদি ঠিক না থাকে না, আপনি পলিসিগত চেঞ্জ না নেন, তাহলে এই মনোজিৎ যে সারা রাজ্য জুড়ে আছে মনোজিৎ মডেল, এটার থেকে আপনার মুক্তি নেই, আপনি চাইছেন না অ্যাকচুয়ালি। কেন বলছি, শিক্ষামন্ত্রীকে আপনার সাংবাদিক প্রশ্ন করেছে যে তাহলে কি তৃণমূলের শিক্ষকরাই শুধু ঢুকবে? হ্যাঁ, তৃণমূলের শিক্ষকরাই ঢুকবে। মানে এই যে কথাটা বলা, মানে তৃণমূলই ঢুকবে, মানে প্রশ্নটা হচ্ছে যে তার মানে কি দলীয়করণটাকে আপনি বলছেন কমফোর্ট জোন। এবং আপনি দেখেছেন একজন প্রিন্সিপাল বলছিলেন যে হ্যাঁ, শাসক দলের তরফ থেকে যদি কাউকে নিয়োগ করা হয় অস্থায়ীভাবে, তাদেরকে নিয়ে কাজ করতে সুবিধে হয়। ফলে তার কারণটা হলো যে আধিপত্যটা হয় এবং রাজনীতির নিয়ন্ত্রণটা মানে ধরে রাখা যায় ওকে দিয়ে। আধিপত্য হলো আপনার মনে থাকতে পারে যে অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার পরে একাধিক তৃণমূলের নেতারা কিভাবে অনুব্রতর দ্বারা অত্যাচারিত হয়েছে, এমনকি তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তো এত সব জানার পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, মানে সভাপতি পদে রেখেছিল, এখন কোঅর্ডিনেটর পদে রেখেছে, দলের ইয়ে হলো। আমি দিদির কাছে যাবো। এর পাশাপাশি একটা কর্তৃপক্ষের দিকে কিন্তু আমি বলছি দায় এড়ানোর বিষয় থাকে। তার কারণ আমি একজন অস্থায়ী কর্মী, 45 দিন অন্তর অন্তর যা রিনিউয়াল হয়, যে দিনে 500 টাকা পায়, আমি তার ওপর মানে কলেজের কাজকর্মের দায়িত্বভার, এমনকি ছাত্রছাত্রীদের সেটা পিকনিক হতে পারে, পরীক্ষা হতে পারে, সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। এতে কোথাও কর্তৃপক্ষের দায় এড়ানো এবং বিপজ্জনক প্রবণতা, এটা স্পষ্ট। অবশ্যই অবশ্যই আপনি নিয়োগ করছেন, অথচ সে যখন এরকম কাজ করছে তার দায়িত্ব তো আপনাকে নিতেই হবে। আমার একটা অন্য ধরনের প্রশ্ন এই মুহূর্তে আসছে, আমি জানতে চাইবো। এমন নয় যে সমীর বাবুরা এখন শাসনকর্তা তাই তাকে বলছি, এখানে যদি বাম থাকতেন বামকেই বলতাম, বিজেপি থাকলে বিজেপিকেও বলতাম। সেটা হচ্ছে যে শাসক প্রায় 1.5% মোট লোকসংখ্যার ভোট নিয়ে জয়ী হয়ে আসেন গণতন্ত্রে, তাদেরকে এরকম মনোজিতদের কেন লালন করতে হয়? আমার এই প্রশ্নটা থাকবে। আমি উত্তরটা দিচ্ছি আপনাকে। আমি আমার বলার সময় তো বলেছি, আপনি বোধহয় মানে ওটা মিস করে গেছেন, যে সেটা হচ্ছে রাজনৈতিক দল যখন বড় হয় তখন বেনজলও ঢোকে, এবং রাজনৈতিক দলগুলো, এক মিনিট দাঁড়ান না ভাই, বলতে দিন না। সরকারি যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদেরই কাজ কিন্তু বেনজল থেকে যত পারো সেই বেনদের বেছে বার করার চেষ্টা করো। সে প্রক্রিয়াটাও চলছে না তা না। এটা কিন্তু আমি আপনাকে বলছি আজকের ঘটনা নয়। জ্যোতিবাবুকেও বলতে শুনেছি, বুদ্ধবাবুকেও বলতে শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বলেননি তা নয়। কিন্তু অধিকাংশ জায়গায় কেউই পারে না বিশ্বনাথ দা। তখন আপনারা মুখ খোলেন না, চলে গেছে বেনজলের অস্তিত্ব নিয়ে কারো। আচ্ছা, বেশ 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 বিশ্বনাথ স্যারের সাথে আমি একটা জায়গায় ডিফার করছি, এটা কোনো মনোজিৎ মডেল না, এটা মমতা মডেল। আমি কেন বলছি, এই যে আমার দলটা তুমি ভালো করে করো, তার বদলে বিভিন্ন সরকারি জায়গা থেকে তোমার মাস গেলে হাত খরচার ব্যবস্থা করে দেবো, যাতে ফুল টাইম তৃণমূল করতে পারো। এইটা উনি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে। প্রথমে ওনার দলের কিছু বুদ্ধিজীবীকে রেলের কমিটি থেকে মাস গেলে 50,000 টাকা, সেই সময় মানে 2009 সালে 50,000 টাকা, আজকে 1 লাখ টাকার কাছাকাছি মাইনের ব্যবস্থা করে দেওয়া। তারপরে সারদায় সেই সময় শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে অর্পিতা ঘোষ থেকে শুরু করে একের পর এক লোক তারা তৃণমূল করবে বলে সারদা থেকে টাকা পায়। এবং সর্বশেষ উনি একটা
একটা বলেন দত্ত বসুর কথা, আমি বলছি মানিক ভট্টাচার্যের, আমি এখন ভিডিও দেখাতে পারি, মানে একদম মাইকে দাঁড়িয়ে বলছে যে ওই মেয়েটাকে দেখলাম পার্টির কাজ খুব ভালো করে করছে, ওরা একটা চাকরির ব্যবস্থা করে দিলাম যাতে ভালো করে পার্টি করতে পারে। এইটা কিন্তু একদম মমতা মডেল, এটা কোনো মনোজিৎ মডেল না। একদম ঠিক বলেছেন। সিপিএম মডেলের একটা কথা বলে দিই, শুধু জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আত্মজীবনী লিখেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি পদটা পেয়েছিলেন যেন একটু মনে আছে? আপনারা তো সংরূপটা দিয়েছিলেন, একটু কি মনে করিয়ে দেবেন? জ্যোতিবাবুর বায়োগ্রাফি লিখেছিলেন। সমাধানই হয় না। আমি নামটা বলছি না, কলকাতা বিশ্ববিদ্যালয় আমি একদম যাব, কিন্তু তার আগে এই ঘটনা গোটা জেলা থেকে সহ সাধারণ মানুষদের এই মুহূর্তে দেখুন। কোনো কন্যা সুরক্ষিত নেই। কন্যা সুরক্ষা মধ্যপ্রদেশে গিয়ে করুন। কসবা কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আইনের পড়ুয়া সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, আগুনের আঁচ সর্বত্র। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার গড়িয়াহাট পর্যন্ত মিছিলে হাঁটেন সাউথ ক্যালকাটা ল কলেজ সহ কলকাতার অন্যান্য আইন কলেজের ছাত্রছাত্রীরা। কসবা থানায় ডেপুটেশন জমা দেয় সিপিআই এর ছাত্র সংগঠন। লেডি ডাফরিন কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির সেবা দল। এক হাতে গোলাপ আর এক হাতে প্রতীকী বোমা নিয়ে মিছিল করেন তারা। কসবাতে যে রেপ হয়েছে, ওভার রেপ হয়েছে, তার নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী কোনো সরগোল নেই, একটা স্টেটমেন্ট নেই। আমি শুধু দেখতে চাই তৃণমূল করে, ছাত্র পরিষদ করে, যুব কংগ্রেস করে, এমন মহিলারা মেয়েরা কবে বিদ্রোহ করবে যে আমরা নিজের মান সম্মান বিকিয়ে তৃণমূলের ঝান্ডা বহন করতে পারবো না। পূর্ব মেদিনীপুরের ময়না বাজারে নারী সম্মান যাত্রা করেন শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতুয়া চলে গেছে, এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয়। বিরোধী দলনেতাকে বলুন যে এখানে ঘুরছেন কেন, বিজেপি বড় বড় কথা বলছে, ক্ষমা চাওয়া উচিত এসব নাটক করতে নামার আগে। শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা মধ্যপ্রদেশে গিয়ে করুক। সব মিলিয়ে কসবা কাণ্ডে ফুটছে গোটা রাজ্য। ঐশী মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। বামেদের সময় এই প্যাকেজে ঢোকার আগে শুনলাম দেবনারায়ণ স্যারকে বলতে যে বামেদের সময় খালি সিপিএম এর লোকেদের চাকরি হতো। আমার মনে আছে এই শোতে একদিন তুমি দেবনারায়ণ স্যারকে জিজ্ঞেস করেছিলে যে আপনার চাকরিটা বামফ্রন্ট সরকারের সময় টাকা পয়সা লেগেছিল কিনা। আমি এক কাটি এগিয়ে জিজ্ঞেস করছি কোন সিপিএম নেতার বাড়ির বাজার করে দিতেন আপনি? আচ্ছা, আমাদের সময় চাকরি পেয়েছিল কোন সিপিএম নেতার বাড়ির বাজার করতেন? কোন সিপিএম নেতার বাড়ির বাজারটা করতেন বলুন। আমাকে কেন দিয়েছিল? তার মানে স্বীকার করুন মেধায় হয়েছিল আপনার চাকরি। তার মানে মেধায় হয়েছিল, দত্ত বসুর চাকরি হয়েছিল সিপিএম এর আমলে। বলুন দত্ত বসু কোন সিপিএম নেতার বাড়ির বাজার করতেন? কোন ক্যাডার তৈরি করতে তার মানে ভেরি গুড, প্রাউড অফ ইউ। তার মানে কমপ্লিট করে চাকরি হতো। বর্তমানে একেবারে আজকের বর্তমানে অতিরিক্ত শূন্য পদে আর্থিক লেনদেন হয়েছে। সিবিআই আজকে কলকাতা হাইকোর্টে একেবারে দর্শহীন ভাষায় জানিয়ে দিল অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছে। উচ্চ প্রাথমিক মামলায় কলকাতা হাইকোর্টে এমনই দাবি করল সিবিআই। নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির জেরে বাতিল হয়েছে 2016 গোটা প্যানেল। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা, তাদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদের। চাকরি ফিরে পেতে রাস্তায় যখন আন্দোলনে চাকরি প্রার্থীরা, তখন অতিরিক্ত শূন্য পদে নিয়োগ ঘিরেও চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার সিবিআই এর আইনজীবী হাইকোর্টে সওয়াল জবাব পর্বে আদালতে দাবি করেন অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছে। তবে শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় কতজন টাকা দিয়েছেন সেটা আলাদা করে বলা সম্ভব নয়। সেজন্য তদন্তের প্রয়োজন, আর সেই তদন্ত শুরু করতে গেলে এফআইআর করতে হবে। সেজন্য প্রয়োজন আদালতের অনুমতি। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও টাকার লেনদেন হয়েছে সে কথা উল্লেখ রয়েছে। তাহলে এই টাকার লেনদেন কারা করলো, কারা বেনিফিট পেল, সিবিআই তদন্ত হওয়া উচিত কি উচিত না। 2016 নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি সামনে আসার পর সরকারি সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টের নির্দেশে শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় প্রায় ১৬০০ পদে নিয়োগ আটকে। যেভাবে বিচারপতিরা এক একটা দুর্নীতির বিরুদ্ধে সঠিক এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে, যা অতীতে কখনো হয়। মুখ্যমন্ত্রী যখন চাকরি দিতে যাচ্ছেন তখন নানাভাবে গিয়ে মামলায় সেগুলোকে জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে। শুক্রবার এই মামলার ফের শুনানি। অন্যদিকে প্রাথমিকেও ৩২,০০০ চাকরি বাতিলের খাঁড়া ঝুলছে। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয় ৩২,০০০ প্রাথমিক চাকরি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, আদালত যদি দেখে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন, মন্ত্রী যুক্ত আছেন, তখন আমরা কি করব? কিছুই করব না। বিচারপতি আরও প্রশ্ন করেন, যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন? চোখ বন্ধ করে থাকবেন? গোটা রাজ্যই আজকে দুর্নীতিতে মানে ভরপুর বলা যায়। মানে চারিদিকে যে নিয়োগই হয়েছে সেটাই দুর্নীতিতে একদম পূর্ণ। বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি। সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা হাইকোর্টেরই আরেকটা গুরুত্বপূর্ণ খবরে যাব, কিন্তু তার আগে দেখাবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর লিখছেন, মাথায় হাত না থাকলে দিনের পর দিন কেউ এভাবে বেয়াদবি করতে পারেন। সৈকত বর্মন লিখছেন, যার বিরুদ্ধে এতগুলো মারাত্মক অভিযোগ তাকে এই গুন্ডামি চালিয়ে দিতে দিল কারা? অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, শুধু কসবার ল কলেজ নয়, খোঁজ নিলে দেখা যাবে অনেক কলেজেই টাকা তোলা, থ্রেট কালচার, মেয়েদের ওপর নির্যাতন চলছে। প্রবাল ঘোষ লিখছেন, বহিষ্কৃত হয়েও যে কলেজে ফিরে আসে সে যে কতটা প্রভাবশালী সহজেই আন্দাজ করা যায়। সুভাষ ঘোষ আজা লিখছেন, আজ অস্বীকার করলে কি হবে, মনোজিতের কাজ কারবার সবকিছুই জানত দল। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো যে এসএসসি নতুন যে পরীক্ষা বিধি, সেই বিধি নিয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি প্রশ্নের মুখে পড়ল। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক প্রশ্ন তুললেন, বিশেষ করে নির্দিষ্ট করে যাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে তারা কেন পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। স্পষ্ট প্রশ্ন দেখুন। কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হলো? সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, তা নিয়োগ বিধিতে নির্দিষ্টভাবে কেন উল্লেখ করা হয়নি? ২০২৫ সালের নতুন বিধি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল হয়ে গেছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এরপর গত ৩০ মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। নতুন বিধি অনুযায়ী এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫, এখন পাবেন ১০। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেই নির্দেশের পরও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে? অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার পর থেকে বারবার অভিযোগ উঠেছে রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে বেশি তৎপর। সুপ্রিম কোর্ট জানিয়েছিল অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না। আর এদিন রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, ৩০ মের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট করে বারণ করা হলো না? ২০১৬ সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে দুর্নীতি হয়েছিল, তাই ২০১৬ সালের রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা ক্যান্সেল হয়েছিল। যদি নতুন নোটিফিকেশন দিতে হয় তাহলে কোন রুল অনুযায়ী হওয়া উচিত? খুব স্বাভাবিকভাবেই ২০১৬ রুল অনুযায়ী হওয়া উচিত। নতুন কোনো রুল ফ্রেম করে সেখানে ১০ নাম্বার প্রায়র এক্সপিরিয়েন্সের জন্য ১০ নম্বর বরাদ্দ করে যারা বঞ্চিত হলো তাদেরকে আবার পুনরায় পিছিয়ে দিয়ে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে ৯০ নম্বরের, আর অন্যরা যারা এই বেনিফিট নিয়ে চাকরি করলো তাদের প্রসেসটা হয়ে যাবে ১০০ নম্বরে। এটা কখনোই হতে পারে না। আগামী সোমবারের মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উনি নিজের মতো করে সাজিয়েছেন, তাই পরিণতি এটা হচ্ছে। ডেজ আর নাম্বার, ৮ মাস পরে
উনার নামের পাশে যেমন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার লেখা আছে, এবারে এক্স চিফ মিনিস্টার লেখা হবে। উনাকে এক্স করব আর উনার ভাইপোকে গ্যারেজ করব। যখনই জট খোলার চেষ্টা হয় এই শিক্ষক চাকরি এসব ব্যাপারে, তখনই কেউ না কেউ কোনো না কোনোভাবে মামলায় চলে যান। তো সেরকম কেউ গেছেন। দেখবেন যখনই চাকরির জট খুলতে যাচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী যখন চাকরি দিতে যাচ্ছেন, তখন নানাভাবে গিয়ে মামলায় সেগুলোকে জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে, সিপিএমের যে আইনজীবী যারা কর্মপ্রার্থীদের হয়ে তাদের মঞ্চে গিয়ে বড় বড় কথা বলে চাকরি চাই, এরা চাকরি পেলে তারাই আবার চাকরি দেয়া যাবে না বলে তাদের বিরুদ্ধে মামলা করে। 26,000 চাকরি বাতিলের পর 2025-এর নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন এনেছে এসএসসি। নতুন বিধির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন 2016 সালের এসএসসির ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। এই আবহেই বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। তাদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বারবার আলোচনা করলেও ফলপ্রসূ হয়নি। যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিতে এবার তাই নবান্ন আন্দোলনের ডাক চাকরিহারা শিক্ষাকর্মীদের। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, রবীন্দ্রনাথ লিখেছিলেন। তবে বীরভূমে বর্গা করিতে নয়, কেষ্ট আর কাজলের ঠোকাঠুকি লেগেই থাকে। অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া অডিও বাণীতে তার কিছুটা আঁচ পাওয়া গেছিল। এ নিয়ে জেলার পুলিশ সুপারকে তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। তবে এসপি যাননি, হুল উৎসব নিয়ে খুব ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। আবার গত মাসের 14 তারিখ অনুব্রত মণ্ডল আর কাজল শেখকে নিয়ে আলাদাভাবে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরা। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ক্ষোভ বিক্ষোভ ভাই দলের ভেতরে জানাও, বাইরে মুখ খোলা যাবে না। আমরা এই ঠোকাঠুকি নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করলাম বলে আবার কেস ঠুকে দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।